আমি পদ্মজা, পর্ব ২৬। লেখক ইলমা বেহরোজ। লাশটি নৌকায় তুলতেই পূর্ণা বয়ে কুকড়ে গিয়ে মুর্শিদের পাশে ঘেসে বসলো। তার মনে হচ্ছে চারিদিক থেকে প্রেতাত্মারা তাকিয়ে আছে, যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে গাড় মটকে দেবে। গাড় মটকানোর কথা ভাবতেই পূর্ণার গাড় শিরশির করে উঠল। ভূত ভূত বলে চেঁচিয়ে উঠল সে। হঠাৎ পূর্ণার চিৎকার শুনে মোর্শেদ ভয় পেয়ে যান। এমনিতেই গায়ে কাটা দিচ্ছে লাশ দেখে। তিনি পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, কোন হানে ভূত, ডরাইস না। মাথার কাছে বাঁধা দড়িটা খুলে কাপড় সরাতেই একটা মৃত মেয়ের মুখ দেখা গেল। হেমলতা আর পদ্মজা দুজনেই ভেতরে ভেতরে চমকে উঠল। হেমলতা এদিক ওদিক তাকিয়ে মানুষের উপস্থিতি দেখে নিলেন। এরপর কণ্ঠ খাদে নামিয়ে বললেন, চিনি না তো। তুই চিনিস? পদ্মজা মাথা নাড়িয়ে জানালো, সে চেনে না। পরপরই মোর্শেদকে ডাকলো পদ্মজা। আব্বা, দেখেন তো আপনি চিনেন নাকি? মোর্শেদ উঠে আসতে চাইলে পূর্ণা ধরে রাখে। মোর্শেদ পূর্ণাকে নিয়েই এগিয়ে আসেন। মৃত মেয়েটার মুখ দেখে বললেন, না, এর চিনি না। হেমলতা চিন্তায় পড়ে যান। শরীরের পশম কাটা দিচ্ছে, চারিদিকে অন্ধকারে ঢাকা, হিমশীতল বাতাস, আর সামনে সাদা কাপড়ে মোড়ানো এক মেয়ের লাশ। তিনি ব্যথিত কণ্ঠে বললেন, কোন মায়ের বুক খালি হলো কে জানে। পদ্মজা বিড়বিড় করে, ট্রলারের একজনকে চেনা চেনা লাগছিল আম্মা। হেমলতা ধৈর্যহারা হয়ে প্রশ্ন করলেন, কে? চিনিস? চিনেছিস? নাম কি জানিস? পদ্মজা ভাবছে, গভীর ভাবনায় ডুবে কিছু ভাবছে। হেমলতার প্রশ্নের জবাবে বললেন, নাম জানি না। দাঁড়াও আমি বলি লোকটা কেমন। পদ্মজা চোখ বুজে ফিরে গেল কিছুক্ষণ আগের মুহূর্তে। চোখ বুজে অবস্থাতেই বলল, আব্বা যখন বলল কে রে, তখন একটা লোক আমাদের দিকে তাকিয়েছিল। লোকটার চোখগুলো ভীষণ লাল, অনেক মোটা, খুব কালো, মাথার চুল জুটি বাঁধা ছিল। এমন একজন লোক আমি স্কুল থেকে ফেরার পথে অনেকবার দেখেছি। কথা শেষ করে পদ্মজা চোখ খুলে খুশিতে গদগদ হয়ে বলল, লোকটার দেখা পেলে আমি ঠিক চিনে ফেলবো আম্মা। চিনে কি হবে? প্রমাণ তো নেই। আর মেয়েটা মারা গেছে নাকি খুন হয়েছে সেটা তো জানি না। প্রমাণ তো নেই তা ঠিক, কিন্তু মেয়েটা খুন হয়েছে আম্মা। এই দেখো, মেয়েটার গলায় কত দাগ, আর পেটের কাছে দেখো রক্তের দাগ। নদীর পানি পুরোটা রক্ত মুছে দিতে পারেনি। হেমলতা অবাক হয়ে পদ্মজার কথা মতো খেয়াল করে দেখেন, সত্যি তো। তিনি বিস্ময় নিয়ে বললেন, একটার পর একটা খুন, হানিফের পর প্রান্তর বাপ, এরপর এই মেয়ে। আমি বুঝতে পারছি না কে বা কারা এমন করছে। ওই লোকটার দেখা যদি আরেকবার পাই, আমি ঠিক এর রহস্য বের করব, বলল পদ্মজা। মৃত মেয়েটার মুখ কাপড় দিয়ে ডেকে দিলেন হেমলতা। এরপর দড়ি দিয়ে আগের মতো বেঁধে মোর্শেদকে বললেন, কলাপাড়ার দিকে যাও। ওখানে কি এর কাম? বললেন মোর্শেদ। হেমলতা শান্ত কণ্ঠে বললেন, কলা গাছের বেলা বানিয়ে লাশ ভাসিয়ে দেব। পানিতে ফেললে কেউ পাবে না, ভাসিয়ে দিলে কেউ না কেউ পাবে। হয়তো মেয়েটার পরিবারও খুঁজে পাবে। আমাদের বাড়িতে এখন লাশ নিয়ে যাওয়া ঠিক হবে না। অনেক মানুষ আছে, সবাই ভয় পাবে, বিয়ের আমেজটা চলে যাবে। তাড়াতাড়ি যাও, কলাপাড়ার দিকে নৌকা ঘোরাও। সকাল সকাল গায়ে হলুদ সম্পূর্ণ করার পরিকল্পনা ছিল, কিন্তু বউ এখনো গমে আচ্ছন্ন। বাড়ি ভর্তি মানুষ, কলা গাছের ছাদ বানিয়ে সবাই অপেক্ষা করছেন নতুন বউয়ের জন্য। হেমলতা কিছুতেই পদ্মজাকে ডাকতে দিচ্ছেন না। দুপুরের আজান পড়তেই পদ্মজা চোখ খোলে। যখন মনে পড়লো আজ তার গায়ে হলুদ, তখন সে দরফরিয়ে উঠে বসলো। সেই কাক ডাকা ভোরে বাড়ি ফিরে ঘুমিয়েছিল। তারপর আর কিছু মনে নেই। বালিশের পাশে হলুদ শাড়ি রাখা। পদ্মজা দ্রুত শাড়িটি পরে নিয়ে ডাকলো পূর্ণাকে। বাইরের কোলাহল শোনা যাচ্ছে। পদ্মজা দরজা খুলতেই 9 বছরের বয়সী একটা মেয়ে চেঁচিয়ে বাইরে খবর দিল, পদ্ম আপার ঘুম ভাঙছে। হেমলতা রান্নাঘরে বসে মুরগি কাটছিলেন। হানি উঠান থেকে হনহনিয়ে হেঁটে এসে হেমলতাকে বললেন, এবার তোর চাঁদকে নিয়ে যেতে পারি? হেমলতা হেসে অনুমতি দিলেন, যাও। হানি মঞ্জুরা সহ সম্পর্কে বাবি হয় এমন আরো দুজন পদ্মজাকে নিয়ে ঘর থেকে বের হলো। গান গাওয়ার জন্য গীত গাহুনি মহিলাদের খুব সমাদর করে আনা হয়েছে। গ্রামের মহিলারা মিলে গোলাকার হয়ে বসে গানের জলসা তৈরি করছে। যারা যারা গান গাইতে পারে তারা চারপাশে ঘুরে ঘুরে গাইছে। পদ্মজাকে দেখে সবার মনোযোগ তার দিকে চলে গেল। গায়ে হলুদের স্থান বাড়ির পেছনে। মোর্শেদ পথ আটকে গামছা কোমরে বাঁধতে বাঁধতে বললেন, আমার শরীরে আমি লইয়া যাবো। কথা শেষ করে মোর্শেদ পদ্মজাকে 5 কোলা করে তুলে নিলেন। হানি চেঁচিয়ে উঠে বললেন, আরে মিয়া করেন কি? দুলাভাইয়েরা কোলে নেয় তো, বাপ নিলে বিয়া অশুদ্ধ হইয়া যাইব না। পদ্মজা লজ্জায় শাড়ির আঁচল দিয়ে মুখ ডেকে ফেলল। অজানা অনুভূতিতে তার হাত পা কাঁপছে।
উপস্থিতি মানুষের উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে যায়। প্রেমা প্রান্ত অন্যান্য শিশুদের নিয়ে খুশিতে লাফাচ্ছে, একজন আরেকজনকে রং মাখিয়ে দিচ্ছে। কলা গাছের ছাদের নিচে খাটের ছোট একটা চৌকি রাখা, সেখানে পদ্মজাকে দাঁড় করিয়ে দেন মোর্শেদ। সামনে 7টি বদনা, 10টি কলসি ভর্তি পানি, একটি কুলায় রাখা দুর্বা দান, হলুদ বাটা, হলুদ শাড়ি, ব্লাউজ, তোয়ালে, সাবান। গীত গাহুনীরা নেচে নেচে গীত গাইছে, শোনা যাচ্ছে কালাবাইগুনের দলা ফুল, রুমালে গাথিয়া তুল, কন্যালতর দয়াল বাবাজির মায়া তুল, বড়ির গাছের কুমড়ার ফুল, রুমালে গাথিয়া তুল, কন্যালতর দয়া চাচাজির মায়া তুল। কন্যা ডাক দাও তোর জননী মায়েরে, মাও দিয়া যাক সোনা মুখে হলদিরে। ডাক দাও তোর জন্মদাতা বাপেরে, বাপ দিয়া যাক তোর সোনা মুখে হলদিরে। গীতের তালে তালে ছেলে মেয়েরা একজন আরেকজনকে জোর করে ধরে হলুদ মাখিয়ে দিচ্ছে। পদ্মজার জন্য রাখা হলুদ অনেকেই নেয়ার জন্য ওত পেতে আছে, হানির জন্য পারছে না। হানি পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছেন। ছেলে অনন্ত এসে হলুদ চাইলে হানি মার দেবেন বলে তাড়িয়ে দিলেন। হেমলতা বীর কমিয়ে চারিদিকে পর্দা দিয়ে ঘিরে ফেললেন। মানুষে গিজ গিজ করছে বাড়ি, অথচ দিন কয়েক আগে এরাই পদ্মজার সম্মান লুটে নিতে দেখেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই গ্রামবাসীর প্রতি কোনো সহানুভূতি নেই তার। 6-7 জন মহিলাকে নিয়ে হলুদের গোসল শেষ করলেন। অন্যান্য মহিলাদের না নেওয়াতে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। গায়ে হলুদ করতে হয় সবাইকে নিয়ে, সবার সামনে আনন্দ করতে হয়। হেমলতা কেন শুধুমাত্র 6-7 জন নিয়ে করছেন, তিনি অবশ্য কারো কোনো কথার জবাবই দিলেন না। গোসল শেষ করে পদ্মজাকে হলুদ মসলিন শাড়ি পরানো হলো। কানের কাছে মঞ্জুরা গুনগুন করে কাঁদছেন। পদ্মজার শুনতে ভালো লাগছে না। বিয়ে হলে নাকি 1 সপ্তাহ আগে থেকে কান্নাকাটি শুরু হয়। গায়ে হলুদের দিন আত্মীয়রা কাদায় গড়াগড়ি করে কাঁদে, অথচ পদ্মজা হেমলতা শান্ত। পদ্মজাকে গায়ে হলুদের খাবার দেওয়া হলো। বিশাল একটা থালা, তাতে কয়েক রকমের পিঠা, আস্ত একটি মুরগি, পোলাও, শাকসহ নানা পদ। পদ্মজা খাওয়ার আগে অন্যরা কেড়ে নিয়ে যাচ্ছে। লোক সমাগম কমতেই হেমলতা আলাদা প্লেটে করে ভাত আর মুরগির মাংস নিয়ে আসেন, নিজ হাতে খাইয়ে দেন মেয়েকে। খাওয়ার মাঝে পদ্মজার মনে পড়ে যায়, মঞ্জুরা তখন বলছিলেন, বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, মা বাবা পর হয়ে যায়, স্বামী আর স্বামীর বাড়ি সব। মা বাপের সঙ্গে দেখা করতেও তাদের অনুমতি লাগে। পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে ভাত চিবোয়। হেমলতা খেয়াল করে দেখেন পদ্মজা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে, চোখের পলক ফেলছে না, চোখ জুড়ে চিকচিক করছে জল। তিনি শান্ত স্বরে বললেন, খাওয়ার সময় কাঁদতে নেই। পদ্মজা ফুপাতে শুরু করলো। হেমলতা সান্ত্বনা পর্যন্ত দিলেন না। পরবর্তী লোকমা মুখে তুলে দিলেন। ফোপাতে ফোপাতে খাবার শেষ করলো পদ্মজা। চোখের জলে বুক ভিজে একাকার। হেমলতা মেয়ের সামনে শক্ত থাকলেও ঘরের বাইরে এসে হাতের উল্টা পাশ দিয়ে চোখের জল মুছতে লাগলেন। কি যে যন্ত্রণা হচ্ছে বুকে, কাঁদতে পারলে বোধহয় ভালো হতো, কিন্তু কাঁদার সময় কোথায়? সবার সামনে তো আর কাঁদতে পারেন না। বীর কমলেই কাঁদবেন, অনেক কাঁদবেন, জীবনে শেষবারের মতো কাঁদবেন। এরপর আর কখনো কাঁদবেন না, কোনোদিনও না। পদ্মজার 2 হাতে গাছের মেহেদি লাগানো হচ্ছে। উঠানে বড় চৌকি পেতে তার চারিদিকে রঙিন পর্দা টাঙানো হচ্ছে। কাগজের ফুল মাথার ওপর ঝুলানো। চারিদিকে ঘিরে রয়েছে মেয়েরা। সামনের খালি জায়গায় চলছে নাচ। ঠিক তখনই সেখানে উপস্থিত হলো হাওলাদার পরিবার, লাবণ্য, রানী এবং তাদের আত্মীয় স্বজন। সঙ্গে নিয়ে এসেছে বউয়ের বেনারসি গয়না। হানি ছুটে এসে সবার আপ্যায়নের ব্যবস্থা করলেন। সবার শেষে বাড়িতে ঢুকলেন আমির। বিয়ের আগের দিন রাতে বরের আগমন সবাইকে খুব হাসালো। কেউ কেউ বলল, এত সুন্দর বউ দূরে রাখার আর তর সইছে না, তাই চলে এসেছি। আমির সেসব পাত্তা দিল না, সোজা হেমলতার কাছে গেল। গিয়ে বলল, আম্মা, পদ্মজার সঙ্গে একটু কথা বলতে চাই। আমিরের অকপট অনুরোধ। হেমলতা ভীষণ অবাক হয়ে তাকিয়ে রইলেন। এমন ছেলে তিনি দুটো দেখেননি। আমির আবার বলল, বেশিক্ষণ না, একটু সময় চাইছি। আমিরের কণ্ঠ পরিষ্কার, মাথা নিচু। পরিবারের ভালো শিক্ষাই পেয়েছে, তবে লাজ লজ্জা একদমই নেই। হেমলতা মৃদু হেসে বললেন, ঘরে গিয়ে বসো, পদ্ম আসছে। আমির হেমলতার পা ছুঁয়ে সালাম করে পদ্মজার ঘরের দিকে চলে গেল। হেমলতা পদ্মজাকে ডেকে নিয়ে এসে বললেন, আমির কথা বলতে চায়। ব্যাপারটা দৃষ্টিকটু, কিন্তু না তো করা যায় না। কোনো বিশেষ দরকার হয়তো। পদ্মজা ঘরের সামনে এসে থমকে দাঁড়ালো। পেছন ফিরে তাকাতেই হেমলতা ইশারায় যেতে বললেন। পদ্মজা ঘরে ঢুকে ডাগর ডাগর চোখ মিলে আমিরের দিকে তাকালো। আমিরকে খুব ক্লান্ত দেখাচ্ছে, মনে হচ্ছে কিছু নিয়ে খুব চিন্তিত। আমির পদ্মজাকে দেখেই হাসলো, বলল, বসো। পদ্মজা বিছানার এক পাশে বসে, অন্য পাশে আমির বসে প্রশ্ন করে, যা প্রশ্ন করি সত্যি বলবে। পদ্মজা দৃঢ় কণ্ঠে বলল, আমি মিথ্যা বলি না। আমির অসহায়ের মতো বলল, তুমি কি মন থেকে এই বিয়েতে রাজি? পদ্মজা চকিতে তাকালো, সঙ্গে সঙ্গেই চোখ নামিয়ে নিয়ে বলল, আম্মা যখন যা করেছেন তাই আমি মন থেকে মেনে নিতে পেরেছি।
আমির বলল, লিখন শাহ তো তোমাকে পছন্দ করে। জানি, আর আপনি জানেন সেটাও জানি। আমি আমাদের বিয়ে ঠিক হওয়ার পরে জেনেছি। তুমি মনে কিছু নিও না। বলতে চাইছি, যদি তোমার আমাকে অপছন্দ হয় আর লিখন শাহকে ভালোবেসে থাকো, বলতে পারো, আমি বিয়ে ভেঙে দেব। পদ্মজা অপমানে লাল হয়ে গেল। থমথমে গলায় বলল, অবিশ্বাস থাকলে বিয়ে না হওয়াই ভালো। আপনি ভেঙে দিতে পারেন। আমিরের চোখ কঠোর থেকে বেরিয়ে আসতে চাইল। পদ্মজা দাঁড়ালো সরে কথা বলতে পারে। আমির বলল, আমার কোনো অবিশ্বাস নেই। তোমার মনে কেউ না থাকলে বিয়ে আমার সঙ্গেই হবে, আর কারো সঙ্গে হতে দেব না। পদ্মজা কিছু বলল না। উঠে যেতে চাইলে আমির অনুনয়ের সঙ্গে বলল, একবার হাত ধরা যাবে? আজ নয়, আগামীকাল। বলার সময় পদ্মজা ঠোঁটে দেখা গেল হাসির রেখা। আমির সেটা খেয়াল করে মুগ্ধ স্বরে বলে উঠল, সুবহানাল্লাহ। বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ আগে। পদ্মজা বধূ সেজে বসে আছে। দুই পাশে বসে আছে পূর্ণা ও প্রেমা। কাজী বিয়ে পড়াচ্ছেন। অনেকক্ষণ ধরে পদ্মজাকে কবুল বলতে বলছেন। পদ্মজা কিছুতেই বলছে না। সে এক মনে হেমলতাকে খুঁজছে। বউ কবুল বলছে না শুনে অনেকে বীর জমিয়েছে। হেমলতা সেই বীর ভেঙে ঘরে ঢুকলেন। হেমলতাকে দেখে পদ্মজার ঠোঁটে হাসি ফুটে উঠল। ছলছল চোখ নিয়ে 3বার কবুল বলল সে। হেমলতার 2 চোখে পানি, ঠোঁটে হাসি। পদ্মজাকে বধূ সাজাবার পর এই প্রথম দেখলেন তিনি। লাল বেনারসিতে পদ্মজার রূপ যেন গলে গলে পড়ছে। পাশের ঘর থেকে কে যেন কাঁদছে। হেমলতা দেখতে গেলেন। আয়নায় দেখানোর পর্ব শুরু হয়। আয়নায় তাকাতেই আমির চোখ টিপল। পদ্মজা লজ্জা পেয়ে সরিয়ে নিল দৃষ্টি। আমির সবার চোখের আড়ালে খপ করে ধরে ফেলল পদ্মজার এক হাত। স্বামীর অধিকার নিয়ে ধরা প্রথম স্পর্শে কেঁপে উঠে পদ্মজা। অদ্ভুত এক অনুভূতিতে তলিয়ে যেতে থাকে সে। আমির ফিসফিস করে বলল, এই যে ধরলাম, মৃত্যুর আগে ছাড়ছি না। বিয়ে বাড়ির কোলাহল কমে গেছে। বিদায়ের পালা চলছে। করুণ কান্নার স্বরে চারিদিকে হাহাকার করছে। মঞ্জুরা হানি কেঁদে কুল পাচ্ছে না। মোরশেদ নদীর ঘাটে বসে গোপনে চোখের জল ফেলছে। পূর্ণা পদ্মজার গলা জড়িয়ে সেই যে কান্না শুরু করেছে, থামছেই না। কাঁদছে প্রেমা ও প্রান্ত। একটা মেয়ের বিয়ের বিদায়ের পর্ব কতটা কষ্টের তা শুধু সেই মেয়ে আর তার পরিবার জানে। পদ্মজা পূর্ণার মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বারবার বলছে, বোন, বোন আমার, মন খারাপ করে থাকবি না কিন্তু, একদম কাঁদবি না, আমি আসবো, তুইও যাবি। আমার খুব কষ্ট হবে রে বোন, আর কাঁদিস না। এভাবে কাঁদলে অসুস্থ হয়ে যাবি। একজন এসে তাড়া দেয়, সন্ধে হয়ে যাবে, তাড়াতাড়ি করুন। পদ্মজা আকুল হয়ে কেঁদে ডাকলো, আম্মা, আমার আম্মা কোথায়? আম্মা, ও আম্মা। হেমলতা লাহারি ঘরের পাশে দাঁড়িয়েছিলেন। পদ্মজার ডাকে সাড়া দিতে সামনে এগোতে থাকেন। প্রতিটি কদমে কদমে বুক ব্যথায় চুরমার হয়ে যাচ্ছে। তবুও হাসার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। যে মেয়ের জন্য তিনি নতুন করে জীবনের অর্থ খুঁজে পেয়েছিলেন, সেই মেয়ের আজ বিদায়। সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে যাবে। হেমলতাকে দেখেই পদ্মজা ছুটে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। হেমলতা দ্রুত চোখের জল মুছে পদ্মজাকে আদুরে কণ্ঠে বললেন, এভাবে কাঁদতে নেই মা, বিয়ে তো হবারই কথা ছিল। আম্মা, তোমাকে ছাড়া কেমন করে থাকবো? সবাইকেই থাকতে হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মা। হেমলতা পদ্মজার চোখে মুখে কপালে চুমু খেয়ে 2 চোখের জল মুছে দিয়ে বললেন, শ্বশুরবাড়ির সবার সঙ্গে মিলেমিশে থাকবি, নিজের খেয়াল রাখবি। পদ্মজা হাউমাউ করে কাঁদছে। হেমলতাকে জোরে চেপে ধরে বলল, আম্মা, আমি যাব না, আম্মা, যাব না আমি। হেমলতা পদ্মজার মুখের দিকে চাইতে পারছে না। ভাঙা গলায় আমিরকে ডেকে বললেন, বাবা, নিয়ে যাও আমার মেয়েকে, ওর খেয়াল রেখো। ওর আব্বা ঘাটে বসে আছে, ডাকতে হবে না, একা থাকুক। তোমরা পদ্মকে নিয়ে যাও, সন্ধে হয়ে যাচ্ছে। আমির নম্র কণ্ঠে বলল, পদ্মজাকে সারা জীবন আগলে রাখবো, আপনি চিন্তা করবেন না। হেমলতা কৃতজ্ঞ চিত্তে তাকিয়ে রইলেন শুধু, কিছু বলতে পারলেন না। চোখ বেয়ে টুপটুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে মাটিতে, পদ্মজার বেনারসিতে। আমির পদ্মজাকে 5 কোলা করে নেয়। পদ্মজা আকুতি ভরা কণ্ঠে হেমলতাকে ডেকে অনুরোধ করে, আম্মা, আমাকে ধরো, ওরা নিয়ে যাচ্ছে আম্মা। হেমলতা মুখ ঘুরিয়ে নেন। পূর্ণা 2 হাতে মুখ ডেকে ফুপিয়ে কাঁদছে। পদ্মজাকে পালকিতে বসিয়ে তার গালে 2 হাত রেখে আমির বলল, কেঁদো না আর, একদিন পরেই আসবো আমরা। পদ্মজা 2 হাতে মুখ ডেকে ফুপিয়ে উঠে। সবকিছু শূন্য লাগছে, মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। পালকি ছুটে চলছে শ্বশুর বাড়ি। পূর্ণা হেমলতাকে জড়িয়ে ধরে বলল, আম্মা, কেন বিয়ে দিলে আপার? তোমার কি কষ্ট হচ্ছে না? হেমলতা হাঁটু ভেঙে মাটিতে বসে পড়েন। পূর্ণাকে জড়িয়ে ধরে গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠেন। উপস্থিত সবার কান্না থেমে যায়। তিনি বলেন, আমি যদি পারতাম তাহলে আমার পদ্মর বিয়ে দিতাম না পূর্ণা। ও যে আমার 7 রাজার ধনের চেয়েও বেশি। হানি বরাবরই কাঁদুক স্বভাবের।
হেমলতা কখনো কাঁদে না। সেই হেমলতাকে এভাবে কাঁদতে দেখে তিনি নিজেও কান্না লুকিয়ে রাখতে পারলেন না। হেমলতার মাথা বুকের সঙ্গে জড়িয়ে ধরে ভেজা কণ্ঠে বললেন, এটাই তো নিয়ম, কেঁদে আর কি হবে। হেমলতা মুহূর্তে ছোট বাচ্চা হয়ে গেলেন। হানিকে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। বললেন, আপা, ওরা আমার মেয়ে নেয়নি, আমার কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আপা, কেন বিয়ে দিতে হলো আমার পদ্মর? মঞ্জুরা হেমলতার মাথায় হাত রেখে সান্ত্বনা দেন। দেখিস, পদ্ম খুব ভালো থাকবে, ও খুব ভালো মেয়ে। হেমলতা হানিকে ছেড়ে মঞ্জুরাকে জড়িয়ে ধরলেন। হাত পা ছুঁড়ে কাঁদতে কাঁদতে বললেন, আম্মা, আম্মা, তুমি কখনো আমাকে কিছু দাওনি, এইবার আমার এই মরণ কষ্টটা কমিয়ে দাও। আমার খুব কষ্ট হচ্ছে আম্মা, আমার পদ্মকে ছাড়া আমি কিভাবে থাকবো? মঞ্জুরার বুক দুকপুক করছে। জন্মের পর হেমলতা কি কখনো এভাবে কেঁদেছে? মনে পড়ছে না। তিনি পারেননি হেমলতার এই কষ্ট কমাতে, শুধু বুকের সঙ্গে চেপে ধরে রাখলেন। এভাবে যদি ছোট থেকে আগলে রাখতেন, হেমলতার জীবনটা এত কষ্টের হতো না। পদ্মজা ছটফট করছে, কিছু ভালো লাগছে না। ইচ্ছে হচ্ছে ছুটে যেতে মায়ের কাছে। গলা শুকিয়ে কাঠ, এক্ষুনি মারা যাবে হয়তো। পদ্মজা হঠাৎ চিৎকার করে উঠল, থামো তোমরা, থামো, আল্লাহর দোহাই লাগে থামো। পদ্মজার চিৎকার শুনে আমির বরকে যায়। বেয়ারাদের দ্রুত থামতে বলে। পালকি থেমে যায়। পদ্মজা পালকি থেকে মাটিতে পা রেখেই মোড়ল বাড়ির দিকে ছুটতে থাকলো। কেউ আটকে রাখতে পারলো না। সবাইকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে ছুটে চলছে সে মায়ের বুকে। আমির শুধু চেয়ে রইল। সন্ধ্যা নামার পূর্ব মুহূর্তে একটা লাল বেনারসি পরা অপরূপ সুন্দরী মেয়ে ছুটছে। দেখতেও ভালো লাগছে।